হ্যালো অল ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? প্রচণ্ড ব্যস্ত সময় যাচ্ছে, যে কারণে অনেক দিন পর আপনাদের সামনে আসতে হচ্ছে। আমার দীর্ঘদিন ধরে ইচ্ছে ছিল এই টপিকে আপনাদের সাথে একটু কথা বলবো, কিন্তু কথা বলার সুযোগ হচ্ছে না। তো আজকে মনে হলো, ইনফ্যাক্ট আমার আসলে প্ল্যান ছিল যে খুব সুন্দর করে গুছিয়ে একটা ভিডিও বানাবো, যেখানে আমি একদম সরাসরি ডেমনস্ট্রেট করবো জিনিসটা। কিন্তু আসলে দেখলাম যে ওই সুযোগ আসতে যে সময় লাগবে ততদিনে অনেকের অনেক ক্ষতি হয়ে যেতে পারে। সো বিষয়টা খুব আর্জেন্ট আমার কাছে মনে হয়েছে, খুব দ্রুত অ্যাড্রেস করা দরকার, প্রচুর লোক ভুক্তভোগী। সেই জন্য আমি আসলে আজকে কোনো প্রস্তুতি ছাড়াই চট করে এই ভিডিওটি বানিয়ে ফেললাম আপনাদের জন্য। সো কী সেই ভিডিওটি হচ্ছে ফুয়েল ট্যাঙ্কের রাস্ট। সো আমরা যারা বাইকার আছি আমরা সবাই একমত হব, এটা আসলে কোনো ব্র্যান্ড স্পেসিফিক না, মডেল স্পেসিফিক না। মোটামুটি প্রচুর বাইকে ইদানিং আমরা দেখতে পাচ্ছি যে ফুয়েল ট্যাঙ্কের মধ্যে রাস্ট আসছে, এবং সেটা শুরু হয় সাধারণত ফুয়েল ট্যাঙ্কের নেক এরিয়া থেকে, তারপরে আস্তে আস্তে তলানি এবং ট্যাঙ্কের ভেতরের প্রায় সব জায়গাতেই রাস্তা ছড়িয়ে পড়ে। এবং এটা যখন ম্যাসিভ আকারে চলে যায় তখন আর এটাকে ক্লিন করেও কোনো লাভ হয় না, তখন এটা আলটিমেটলি আমাদেরকে ওইভাবেই হয়তো চলতে হয়, অথবা রাস্তা যখন খুব বেশি ছড়িয়ে পড়ে ফুয়েলের সাথে বারবার এই রাস্তা মিক্স হয়ে আমার কার্বোরেটর জ্যাম করে ফেলে, এফআই সিস্টেম হলে এফআই সিস্টেম জ্যাম করে ফেলে, এবং একটা সময় বাধ্য হয়ে আমাদেরকে তখন এই ট্যাঙ্কটা সম্পূর্ণ চেঞ্জ করতে হয়। এবং আনফর্চুনেটলি এত দামি একটা আইটেম, পুরো বাইকের মধ্যে আমি বলবো যে সবচেয়ে দামি আইটেমগুলোর মধ্যে একটা, সেই আইটেমটার কোনো ওয়ারেন্টি কোনো ব্র্যান্ডই দেয় না। সো এই যে সমস্যাটা যে আমাদের ট্যাঙ্কের মধ্যে গণহারে রাস্ট আসছে, এটা কি তাহলে কোয়ালিটি প্রবলেম? আমাদের সকল ব্র্যান্ডের ট্যাঙ্কের কোয়ালিটি কি দিন দিন ফল করছে? ব্যাপারটা কিন্তু মোটেও এরকম না। আপনারা অনেকে হয়তো একমত হবেন না, অনেকে হয়তো ধারণা হতে পারে যে না, আগের যুগের ট্যাঙ্ক যেগুলো, আগের মডেল যেগুলো, বা বিভিন্ন ব্র্যান্ডের হয়তো ট্যাঙ্কে রাস্ট আসে না, শুধু স্পেসিফিক কিছু ব্র্যান্ডের কিছু মডেলের ট্যাঙ্কে রাস্ট আসছে। ব্যাপারটা মোটেও এরকম না। আমি নিজে বাংলাদেশের সবগুলো বড় বাইকিং কমিউনিটির গ্রুপের সাথে সংযুক্ত আছি, এবং আমি দেখেছি ব্র্যান্ড মডেল নির্বিশেষে সকল ব্র্যান্ডে এখন এটা একটা কমন প্রবলেম, বাইকার মাত্রই এটা একটা কমন প্রবলেম যে তার ফুয়েল ট্যাঙ্কে রাস্ট চলে আসছে। সো এখন আমি আপনাকে প্রুফ দিচ্ছি ডাটা দিয়ে এবং লজিক দিয়ে, এভিডেন্স দিয়ে, যে এইটা যে আসলে ম্যানুফ্যাকচারিং ফল্ট না, বা এটা আসলে কোনো ব্র্যান্ডের দোষ না। কিভাবে? কারণ হচ্ছে এখনকার সময় আমাদের যে ফুয়েল ট্যাঙ্কগুলো, অর্থাৎ আমাদের বর্তমান বাজারে যে বাইকগুলো লঞ্চ হচ্ছে, এগুলো মিনিমাম BS4 বা BS6 গ্রেডের। সো হোয়াট ইজ BS6 গ্রেড? BS6 গ্রেড মানে হচ্ছে যে এইটার ফুয়েল ট্যাঙ্ক, একটা তো হচ্ছে ইঞ্জিনের ইমিশন, আরেকটা হচ্ছে ফুয়েল ট্যাঙ্কের যে ইমিশন, অর্থাৎ ফুয়েল ট্যাঙ্কের ভেতরে যে ফিউম উৎপন্ন হয়, আপনার ফুয়েলের অকটেন বা পেট্রোলের যে ভ্যাপার উৎপন্ন হয়, সেটা যেন সরাসরি বাতাসে মিশতে না পারে, সেই জন্য এই ট্যাঙ্কগুলোকে সিল্ড করে তৈরি করা হয়। এবং এইটা থেকে যে গ্যাসটা তৈরি হবে সেটা শুধুমাত্র একটা নির্দিষ্ট পাতে ইভ্যাপ সিস্টেমের মাধ্যমে এইটা একটা ক্যানিস্টারে জমা হবে, এবং সেখান থেকে আবার ইঞ্জিনে চলে যাবে। এইটা হচ্ছে এটার রুট। আর এইটার ব্রেদিংয়ের জন্য একটা ওয়ান ওয়ে ভালভ আছে, যেটা দিয়ে, অর্থাৎ ডিরেক্ট বাতাসের সাথে কোনো কানেকশন নাই, এটা শুধুমাত্র ওই পথ দিয়েই এটার ভেতরে ব্রেদিংটাকে ইনশিওর করবে। তার মানে হচ্ছে একটা BS6 বা BS4 মডেলের একটা বাইকের ফুয়েল ট্যাঙ্কে বাইরে থেকে ময়েশ্চার ঢোকার কোনো চান্সই নাই। যেহেতু বাইরে থেকে ময়েশ্চার ঢোকার কোনো চান্সই নাই, সুতরাং এটাতে এমনিতেও মরিচা আসার কোনো সুযোগ ছিল না। এবং আপনারা জানেন যে ফুয়েল, আমাদের পেট্রোল বলি বা অকটেন বলি, এটা কিন্তু অ্যান্টি রাস্ট। আমাদের কোথাও যদি হালকা একটু রাস্ট কোথাও পড়ো, আপনি ট্যাঙ্ক খুব সুন্দর করে পেট্রোল দিয়ে এটাকে ভালো করে ঘষে দেন, খুব সুন্দর এটা উঠে যাবে। এবং আপনি পেট্রোল বা অকটেনের ভেতরে যদি আপনি একটা লোহার পেরেকও ডুবিয়ে রাখেন, যেটা নর্মালি বাতাসে থাকলে কয়েকদিনের মধ্যেই মরিচা ধরে যায়, সেটাও যদি আপনি ওটার মধ্যে ডুবিয়ে রাখেন, এটাতে কোনো দিনও রাস্ট আসবে না। কারণ পেট্রোলিয়াম জাতীয় পদার্থ আমরা জানি, বরং যেসব জায়গায় রাস্ট পড়তে চায় সেসব জায়গায়, যেমন ব্যাটারি টার্মিনাল, আমরা বলি যে সবসময় একটু পেট্রোলিয়াম জেলি, মানে আমরা যে ভ্যাসলিন বা মেরিল যে পেট্রোলিয়াম জেলি ব্যবহার করি, এই পেট্রোলিয়াম জেলিটা যদি ওইটার উপরে মাখিয়ে রাখেন, আমরা রেকমেন্ড করি মাখিয়ে রাখেন, যাতে এখানে অক্সিডেশন না হয়, কার্বন না যাও। সো সেই পেট্রোলিয়ামের কথাই কিন্তু আমরা বলছি, আমাদের অকটেন এবং পেট্রোল কিন্তু পেট্রোলিয়াম। সো এই পেট্রোলিয়ামের নিচে যে মেটালটা ডুবন্ত থাকবে, বা যেটা সবসময় পেট্রোলিয়ামের সংস্পর্শে থাকবে, স্বভাবতই সেই জায়গাটায় কখনোই রাস্ট আসার কথা না। যদি সেই পেট্রোলিয়ামের ভেতরেই আপনার রাস্ট আসার যে এজেন্ট, অর্থাৎ অক্সিজেন এবং হাইড্রোজেনের যে বিক্রিয়া ঘটার যে সুযোগ, অর্থাৎ আলটিমেটলি পানি, ময়েশ্চার, সেইটা যদি ওইটার মধ্যে উপস্থিত না থাকে, সো দ্যাট মিনস আমার যে কোনো ফুয়েল ট্যাঙ্কের ভেতরে যদি মরিচা আসে, এটা নট বিকজ যে ওইটার ম্যানুফ্যাকচারিং ফল্ট, ওইটার মেটালটাতে কোনো প্রবলেম ছিল এবং সেই কারণে ওইটার ভিতরে মরিচা আসছে। কারণ আসলে ফুয়েল ট্যাঙ্ক এরকম কোনো অ্যান্টিরাস্ট মেটাল দিয়ে তৈরি হয় না, এটা সিম্পলি একটা MS শিট। সো এই MS শিটের ভেতরে মরিচা আসার একমাত্র কারণ বা প্রধান কারণ হচ্ছে, আমি আগের যুগের কথা বলছি না, যখন BS2 BS3 ছিল, যখন ফুয়েল ট্যাঙ্কের ভিতরে অবাধভাবে বাইরে থেকে বাতাস ঢুকতে পারতো এবং বেরোতে পারতো, তখন বৃষ্টির দিনে স্বভাবতই ময়েশ্চার বেশি থাকতো, সেটা ফুয়েল ট্যাঙ্কে ঢুকতো এবং ফুয়েল ট্যাঙ্কে মরিচা আসতো। বাট আমি বর্তমান জামানার লেটেস্ট যে মডেলগুলো আছে, যেগুলোতে BS4 বা BS6 স্ট্যান্ডার্ডের ইঞ্জিন এবং ফুয়েল ট্যাঙ্ক ব্যবহার করা হয়েছে, সেইগুলোর ভেতরে ময়েশ্চার জমার কথা বলছি, যে সেইখানে কিন্তু আপনার ময়েশ্চার ঢোকার কোনো চান্সই নাই। সো একটা মেটাল যদি ময়েশ্চারের সংস্পর্শে না আসে, এটাতে মরিচা কীভাবে পড়ছে? তার মানে ডেফিনেটলি এটার ভেতরে ময়েশ্চার আসছে। নাও প্রশ্ন হচ্ছে এই ময়েশ্চারটা কোত্থেকে আসছে?
এটা হচ্ছে আমাদের ফুয়েলের মধ্যে রিসেন্টলি, এটা কোনো পাম্পের দোষ না, স্পেসিফিক কোনো পাম্পের ইস্যু না, যদিও পাম্পগুলো রেগুলার মেনটেন্যান্সের মাধ্যমে এটাকে মিনিমাইজ করতে পারে, বাট আমাদের যেটা মনে হচ্ছে এখন যে এটা আমাদের যে ফুয়েল সাপ্লাই হচ্ছে সেই সাপ্লাইতেই আমাদের ফুয়েলের সাথে ময়েশ্চারের পার্সেন্টেজটা সামহাও অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। অ্যান্ড দ্যাট ইজ ওয়াই যেটা হচ্ছে আপনার এই ফুয়েলের সাথে যে জমাভূত মানে যে ময়েশ্চারটা, সেই ময়েশ্চারটা যখন আমার ফুয়েলের যে ফিউম তৈরি হচ্ছে সেই ফিউমের সাথে এই ময়েশ্চারের পার্টিকেলগুলো আপনার ট্যাঙ্কের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছে। অ্যান্ড অনলি বিকজ অফ দ্যাট আপনার ট্যাঙ্কের তলানিতে পর্যন্ত, যেটা সবসময় ফুয়েলের নিচে ডুবে থাকে, সেই জায়গায় পর্যন্ত প্রথম দিকে অক্সিডেশন আসছে, একটা লেয়ার জমা হচ্ছে সেডিমেন্টের মতো, এবং লং টার্মে সেই জায়গাগুলোতে মরিচা চলে আসছে। এবং এইটার জন্য এখন আমরা কী করব? আমরা তো ফুয়েলের এটাকে কোনো ছাঁকনি ব্যবহার করে এটার ময়েশ্চার কমাতে পারবো না। আমরা তো কি বলে যে পাম্পে গিয়ে এটাকে রেগুলার মেনটেন্যান্স ইনশিওর করতে পারবো না। আমরা ভালো পাম্প থেকে ফুয়েল নিচ্ছি, কিন্তু সেই ভালো পাম্পের ফুয়েলেও যদি ময়েশ্চার থাকে, অর্থাৎ পানির পরিমাণ বেশি থাকে, তাহলে হোয়াট উই ক্যান ডু। সো আজকে আমার এই আলোচনার টপিক হচ্ছে সেইটাই, যে একজন ইউজার হিসেবে আমি কি করতে পারি। প্রথমত আপনারা একটা জিনিস খেয়াল করবেন, যার ট্যাঙ্কে মরিচা আসছে ঠিক তার কনসিকুয়েন্স হিসেবে আপনার ট্যাঙ্কের যে চাবি আছে সেই চাবির হোলটা দেখবেন জ্যাম হয়ে যাচ্ছে। আপনি মাঝে মধ্যে চাবি দিয়ে ঘোরাতে গেলে দেখবেন স্মুথনেস না, এটা আটকে আটকে যাচ্ছে, এবং কিছুদিন পরে চাবি আর ঢুকেই না, বা ঢুকলেও চাবি আর মোচড়ি দেওয়া যায় না, ঘুরিয়ে আনা যায় না। সো এই তিনটা কিন্তু রিলেভেন্ট। হোয়াই? বিকজ আবারও আমি আপনার পুরোনো জায়গায় ফেরত যাচ্ছি, যে চাবির সাথে কী সম্পর্ক। যদি আসলেই ট্যাঙ্কের কোয়ালিটি খারাপ হতো, আমি মেনেই নিলাম, ধরেই নিলাম তর্কের খাতিরে, যে কোম্পানিগুলো ইদানিং কোয়ালিটিতে কম্প্রোমাইজ করেছে, আমার ফুয়েল ট্যাঙ্কের যে মেটাল সেটাতে কার্বনের পরিমাণ কমিয়ে দিয়েছে, ফলে মেমএস শিট হওয়া সত্ত্বেও এটা বেশি মরিচা ধরার প্রবণতা বেড়ে গেছে। ফাইন, আমি আপনার তর্কের খাতিরে মেনে নিলাম। বাট আপনার যে ফুয়েল ট্যাঙ্ক ক্যাপ, সেটা তো আসলে কোনো মেটাল না, ওটা তো কোনো এমএস শিট না, ওটা তো লোহার না, ওটা তো কাস্টিং, অ্যালুমিনিয়ামের কাস্টিং। অ্যালুমিনিয়াম কাস্টিং কেন জ্যাম হয়ে যাচ্ছে? যদি এটা মরিচারই ইস্যু হতো, অ্যালুমিনিয়াম কাস্টিংয়ে তো মরিচা ধরে না, তাহলে এইটাতে অক্সিডেশন কোত্থেকে হচ্ছে? আগেও আপনার এটা ওপেন ছিল, এখনও এটা ওপেন, এটা সবসময় ধুলাবালি, বৃষ্টি, কাদা, পানি সব কিছুর সংস্পর্শে আসে। আগের মেটালগুলো, আগের ফুয়েল ট্যাঙ্ক ক্যাপগুলো এত ঘন ঘন জ্যাম হতো না, ইদানিং এটা জ্যাম কেন হচ্ছে? অনলি বিকজ BS4 বা BS6 ট্যাঙ্কগুলোতে এইটার যে পাথটা, ব্রেদিং পাথটা, এটা কিন্তু এই ফুয়েল ট্যাঙ্ক ক্যাপের ভেতর দিয়ে, এটা কিন্তু বাইরের অন্য কোনো জায়গা না। আপনারা খেয়াল করে দেখবেন, ফুয়েল ট্যাঙ্ক ক্যাপটা খুললে এটার মধ্যে একটা হোল আছে, এই হোলটার ভেতর দিয়েই আসলে এই ফুয়েলের ব্যাপারটা বা ফিউমটা এটার ভেতর দিয়ে পাস থ্রু হয়ে নিচ দিয়ে গিয়ে ক্যানিস্টারে যায়। সো যেহেতু আমার এই ব্যাপারের রুটটা হচ্ছে এই ক্যাপের ভেতর দিয়ে, সো এই ব্যাপারের মধ্যে যদি ময়েশ্চার থাকে, সেটা ডেফিনেটলি আমার যে ক্যাপটা আছে, এই ক্যাপের ভেতরের যে কল কবজা আছে, মেকানিজম আছে, সেইটাকেও ডিস্টার্ব করে, এবং দ্যাট ইজ ওয়াই আপনার চাবির রিংও মাঝে মধ্যে, চাবির হোলটাও মাঝে মধ্যে জ্যাম হয়ে যায়। কারণ চাবির হোলটা, এই ক্যাপটা, যেটা ক্যাপটা অ্যালুমিনিয়াম কাস্টিং হলো, এটার ভেতরে যে চাবি ঢোকানোর সময় যে স্লটগুলো আছে এবং যে স্প্রিংগুলো আছে, সেইগুলো কিন্তু মেটাল। সো সেইটাকে কিন্তু এটা জ্যাম করে ফেলে, কারণ ওই জায়গা দিয়ে আসলে ময়েশ্চারটা যাচ্ছে। আদারওয়াইজ চাবির ক্যাপ কিন্তু সবসময় ঢাকনা দিয়ে আটকানো থাকে, সো এটার ভেতরে, এবং সেখানে দেখবেন রাবারের একটা সিলও আছে। সো বাইরের ওয়েদার থেকে কিন্তু এটা ইম্প্যাক্টেড হচ্ছে তা না। এইটা আলটিমেটলি এই তিনটা জিনিস মিলিয়ে এভিডেন্স প্রুফ করে যে আমার এই জিনিসটা আসলে ট্যাঙ্কের ভেতর থেকেই উৎপন্ন হচ্ছে। আর যেহেতু এটা ট্যাঙ্কের ভেতর থেকে উৎপন্ন হচ্ছে, সো কোম্পানির পক্ষ থেকে কিচ্ছু করার নাই এটাকে প্রিভেন্ট করার জন্য, কিচ্ছু করার নাই। অনলি পার্সন যে এটাতে এই মরিচা আসার হাত থেকে রক্ষা করতে পারে, সেই পার্সনটা হচ্ছেন আপনি, আমি, অর্থাৎ ইউজার নিজে যদি চায় তার ট্যাঙ্কে মরিচা আসবে না, তাহলে আসবে না। নাও হাউ? আমি বলবো যে আমি তো আমার যে বাইকের যত্ন কম করি না। হ্যাঁ, ডেফিনেটলি আপনি অনেক যত্ন করেন, কিন্তু মরিচা রোধ করার জন্য আপনাকে একটা স্পেশাল যত্ন করতে হবে। কি সেই স্পেশাল যত্ন, সেটা এখন আপনাকে আমি বলছি। সো মনে রাখবেন, প্রথম লক্ষণ, আপনার ট্যাঙ্কে মরিচা আসছে, এটার প্রথম দিনেই কিন্তু একদম পুরো মরিচায় ভরে যাবে না। প্রথম দিন আপনি কি দেখবেন? প্রথম দিনে দেখবেন যে হালকা আপনার নেক এরিয়া, যেখান দিয়ে আপনি ট্যাঙ্কে ফুয়েল রিফিল করেন, ওই নেক এরিয়াতে হালকা লাল একটা দাগের মতো আসছে। এটাকে বলে অক্সিডেশনের প্রথম ধাপ, মরিচা আসার প্রথম ধাপ। অর্থাৎ অক্সিজেনে, এর মধ্যে কিছু ময়েশ্চার আছে, সেই ময়েশ্চারে আমার যে অক্সিজেনের আয়নটা আছে, সেই আয়নটা আমার এই মেটাল বডির সাথে কেবল বিক্রিয়া করা শুরু করেছে। সো এইটা আপনি কখন দেখবেন? যতবার আপনি ফুয়েল ট্যাঙ্কে ফুয়েল রিফিল করেন, সেটা যদি সপ্তাহে একবারও হয়, নিশ্চয়ই আপনি খোলার সময় এটা খেয়াল করতে পারেন। সো আমরা মাঝে মধ্যে এটা খেয়াল করি না, বা ম্যাক্সিমাম টাইম এটা খেয়াল করি না। আমরা শুধু খেয়াল রাখি ওই ডিসপেন্সারে কত লেখা, ও ফুয়েল চুরি করলো কিনা, ওই দিকে নজর দিই। কিন্তু আপনি তার আগেই কিন্তু ট্যাঙ্কের ক্যাপটা খোলেন, খোলার সাথে সাথে মাত্র 1 সেকেন্ড টাইম লাগে, একটু শুধু খেয়াল করেন আপনার নেক এরিয়াতে কখনো এরকম লাল দাগ দেখা যাচ্ছে কিনা। অথবা আপনি যখন চাবিটা ঢুকালেন, মোচড় দিচ্ছেন, এটার স্মুথনেস রিসেন্টলি একটু কমে গেছে কিনা। সবসময় আপনার এটা স্মুথলি খুলে আজকে একটু জ্যাম লাগছে কিনা। এই দুইটার যে কোনো একটা যদি আপনি খেয়াল করেন কখনো, সাথে সাথে আপনাকে বুঝতে হবে যে আপনার ফুয়েলের ভেতরে ময়েশ্চারের পরিমাণ বেড়ে গেছে, এবং সেইটার ইম্প্যাক্ট মাত্র শুরু হয়েছে। সো রোগ যত আর্লি স্টেজে আপনি ধরতে পারবেন, রোগটাকে প্রতিরোধ করা তত সহজ হবে। সো এখন আপনি প্রতিরোধের জন্য কী করবেন? যে মুহূর্তে আপনি দেখলেন যে আপনার এরকম জ্যাম লাগছে চাবিতে, অথবা আপনি নেক এরিয়াতে একটু রাস্টের মতো দাগ দেখা যাচ্ছে, অথবা দুইটাই হচ্ছে,
যে কোনো কম্বিনেশন, সাথে সাথে আপনাকে তৃতীয় একটা জিনিস চেক করতে হবে, যেটা সাধারণত আমরা করি না। সেটা হচ্ছে পকেট থেকে মোবাইলটা বের করবেন, মোবাইলের টর্চটা জ্বালাবেন, জ্বালিয়ে আপনি ট্যাঙ্কের নিচে একটু ভালো করে খেয়াল করবেন যে ট্যাঙ্কের নিচে কোনো সেডিমেন্ট, লাল রঙের কোনো প্রলেপ, অনেকটা বালুর মতো একটা প্রলেপের মতো কিছু দেখা যায় কিনা। যদি দেখা না যায় আলহামদুলিল্লাহ, তার মানে এখনও এত সিভিয়ার হয় না এই বিষয়টা, মাত্র এটার শুরু হয়েছে, একেবারেই প্রাথমিক স্টেজ। জাস্ট প্রথম কাজ যেটা, সেটা হচ্ছে ওই মুহূর্তেই আপনি চাইলে, আপনার বাইকে তো আপনি মোছার জন্য সবসময় পরিষ্কার ন্যাকড়া রাখেনি, অথবা পকেটে হয়তো পরিষ্কার টিস্যু থাকে, আমি ন্যাকড়াটাকেই বেশি প্রেফার করবো টিস্যুর তুলনায়। সো পরিষ্কার একটা ন্যাকড়া একটুখানি হাতে নিয়ে ওইটা প্রয়োজনে ট্যাঙ্কের ভেতরে একটুখানি ঢুকায় দিয়ে একটু ট্যাঙ্কটা ঝাঁকি দেন, অর্থাৎ ন্যাকড়াটা একটু পেট্রোলে ভিজিয়ে নেন, অথবা আপনি রিফিল করার পরেও ওনাকে বললেও হবে, ডিসপেন্সারের মাথায় যদি একটু ন্যাকড়াটা ধরেন ওইটুকু দিয়ে একটু ভিজিয়ে নিলেই হবে, বা যে কোনোভাবে আপনি ওই পরিষ্কার ন্যাকড়াটাকে একটুখানি পেট্রোল দিয়ে ভিজিয়ে আপনার যে নেক এরিয়াটা আছে, এই নেক এরিয়াটাকে আপনি একটু ভালো করে ঘষে মুছে দেন, অর্থাৎ পেট্রোলিয়ামের একটা লেয়ার করে দিলেন। এইখানে আপনি ভ্যাসলিন লাগাইতে পারবেন না, কারণ ভ্যাসলিন আবার আপনার ট্যাঙ্কের ফুয়েলের সাথে মিশে গেলে সমস্যা আছে। সো ট্যাঙ্কের ফুয়েল দিয়েই আপনি ওই জায়গাটা একটু ভালো করে মুছে দেন। এটা আপনি যতবার রিফিল করবেন ট্যাঙ্ক, ততবারই আপনি করতে পারেন। রাস্ট আসুক না আসুক, আপনি প্রতিবার একটু ভিজিয়ে নিতে পারেন, কারণ আমরা রেকমেন্ড করি ফুয়েল ট্যাঙ্ক ফুল করার জন্য, যখন আপনি ফুল ট্যাঙ্ক করবেন তখন কিন্তু এটা একদম ক্যাপ পর্যন্ত নেবেন না, আমরা বলি নেক এরিয়া নিচ পর্যন্ত নিতে। সো নেক এরিয়াটা বাই ডিফল্ট অলওয়েজ শুকনা থাকারই সম্ভাবনা বেশি। সো আপনি যতবার এটাকে রিফিল করছেন, সেটা অ্যাটলিস্ট সপ্তাহে একবার তো আমাদের রিফিল করা হয়েই যায়, এবং যারা বেশি চালায় তাদের তো 1-2 দিন পর পরে রিফিল করতে হয়। এবং আপনি যদি এমন হয় যে আমি মাসে একবার রিফিল করতে, আমি এতই কম চালাই যে একবার ফুল ট্যাঙ্ক করলে 1 মাস চলে যায়, তাহলেও আপনি সপ্তাহে অন্তত একবার এই কাজটা করেন। ট্যাঙ্কের ক্যাপটা খুলে একটুখানি পেট্রোল বা অকটেনে আপনার একটা পরিষ্কার ন্যাকড়া ভিজিয়ে একটু ভালো করে মুছে দেন, আপনার কখনোই এই ট্যাঙ্কের নেক এরিয়াতে মরিচা আসবে না। এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, যদি আপনার চাবির হোল এইটা জ্যাম হয়ে যায়, কি করবেন? ইনস্ট্যান্ট একই কাজ, যদি কোনোভাবে একটুখানি পেট্রোল জোগাড় করতে পারেন, একটা ড্রপারে করে 2-3 ফোঁটা পেট্রোল এখানে আপনি দিয়ে দেন। ভুলেও এখানে ইঞ্জিন অয়েল দিবেন না, এটা নিয়ে আমার আলাদা ভিডিও আছে। ইঞ্জিন অয়েল বা নারকেল তেল বা এই ধরনের কোনো অয়েল যদি দেন, এটা কিন্তু ভেতরে ওই ধুলাবালি ঢুকে এটাকে একটা কাটিং পেস্ট বানিয়ে ফেলবে, আপনার চাবি ক্ষয় করে ফেলবে, এবং ফার্দার এটা আরও জ্যাম হয়ে যাওয়ার রিস্ক থাকে। একটা হচ্ছে চাবি ক্ষয় করে ফেলবে, আরেকটা হচ্ছে আপনার জ্যাম হয়ে যাওয়ার রিস্ক থাকে। সো অলওয়েজ লাইট টাইপের, অর্থাৎ পেট্রোল, বা সবচেয়ে বেস্ট হচ্ছে WD-40, যেটা ওয়ার্কশপে পাওয়া যায়। আপনি চাইলে নিজেও কিনে ঘরে 1 বোতল রাখতে পারেন। WD-40 অনেক সময় আমাদের চেইন ক্লিন করতেও কাজে লাগে, বা অনেক জায়গায় বিভিন্ন রাস্টের বাসাবাড়ির কোনো কাজেও, কোনো নাট বোল্ট খুলতে, কোথাও যদি রাস্ট করে থাকে, না খুলতে চায়, WD-40 ইউজ করা যায়। সো খুব হ্যান্ডি একটা জিনিস। WD-40 আসলে একটা ব্র্যান্ডের নাম, বাট সবাই এই নামে খুব ইজিলি চেনে, এই জন্য আমি এটা বললাম। বেসিক্যালি এটা একটা অ্যান্টি রাস্ট এজেন্ট এবং লুব্রিকেশন এজেন্ট। সো একই সাথে এটা অ্যান্টি রাস্ট এবং লুব্রিকেন্ট করে, এবং খুব ভালো মানের একটা জিনিস। সো এইটা আপনি 1 বোতল কিনে আপনার বাসায় রাখতে পারেন, অথবা আপনি কখনো ওয়ার্কশপে গেলে, যে কোনো পরিচিত ওয়ার্কশপে গিয়ে বলেন যে আমাকে এখানে একটু WD-40 মেরে দাও। সো এটা আপনি এইভাবেও ম্যানেজ করতে পারেন, অথবা সেটা হাতের কাছে না পেলে আপনি একটুখানি অকটেন 2-1 ফোঁটা আপনি ওই ছিদ্রের মধ্যে দিয়ে দেন, তারপরে চাবিটা 2-1 বার ঢুকান, বের করেন, দেখবেন যে এটা অনেকটা ফ্রি হয়ে গেছে। সো এটাও আপনি সপ্তাহে 1 বার বা ফ্রিকুয়েন্টলি যদি আপনি করেন, আপনার চাবি কিন্তু কখনোই ওই পরিস্থিতিতে চলে যাবে না যে জ্যাম হয়ে গেছে। কিন্তু আপনি যদি ইগনোর করেন, মাঝে মধ্যে জ্যাম হইতো কিন্তু আমি খেয়াল করি নাই, কিছু করি নাই, তাহলে কিন্তু আপনার এটা প্রবলেম হয়ে যায়। এবার আমি থার্ড পয়েন্টটাতে যাই, যেটা এক্সট্রিম কেস, যে আপনার লক এরকম জ্যাম বাজছে বা বাজছে না, যে কোনোটাই হতে পারে। নেক এরিয়াতে আপনার হালকা মরিচা আসছে, এবং আপনি টর্চ জ্বালিয়ে দেখলেন আপনার ট্যাঙ্কের তলাতেও এরকম কিছু একটা লাল রঙের দেখা যাচ্ছে। ইমিডিয়েটলি আপনি প্রয়োজনে ওই দিনকে আর ফুয়েল নিয়েন না, সম্ভব হইলে যতটুকু ফুয়েল আছে এইটুকু ফুয়েল নিয়েই আপনি ইমিডিয়েটলি কোনো একটা ওয়ার্কশপে চলে যান। ওয়ার্কশপে চলে গিয়ে বলেন আমার ট্যাঙ্কটাকে ভালো করে ফ্ল্যাশ করে দাও। কেন? কারণ আমার ট্যাঙ্কের নিচে মরিচা জমতেছে, ময়লা জমতেছে। সো সেক্ষেত্রে ওপর থেকে ভালো ফুয়েলটুকু আলাদা করা যায়, ওরা করে দিতে পারে। যতটুকু সম্ভব ভালো ফুয়েল রেখে নিচের ফুয়েলটুকু দিয়ে খুব ভালো করে ঝাঁকিয়েটাকে ওরা ওই যতটুকু কেবল মরিচা আসতেছিল ওইটাকে কিন্তু ওরা ভালো করে ক্লিন করে দিতে পারবে। ইনফ্যাক্ট অনেক সময় ট্যাঙ্ক পুরোটা ফুলের নিচ থেকে যদি ট্যাঙ্ক ইউনিট বের করে নেন, যেটা দিয়ে আসলে মিটার রিডিংটা আসে, বা এফআই হলে যেটার ভিতরে পাম্পটা থাকে, ওই সেটআপটা আপনি খুলে নিয়ে ওই জায়গা দিয়ে ন্যাকড়া ঢুকিয়ে দিয়ে ওরা ওদের মতো করে অনেক মেকানিজম আছে, সেই মেকানিজমে ওরা খুব সুন্দর করে এটা ক্লিন করে দিতে পারে। সো এইভাবে যদি আপনি ট্যাঙ্কটা ফ্ল্যাশ করে নিতে পারেন এবং ট্যাঙ্কটাকে ক্লিন করে নিতে পারেন, তাহলে কিন্তু আপনার যে রাস্ট আসার যে প্রবণতাটা শুরু হয়েছিল মাত্র, সেটা কিন্তু আর হবে না। এবং এই সময় আপনি দেখবেন যে প্রচুর ময়লা বেরোচ্ছে আপনার ফুয়েল থেকে। সো আপনারা যে বিলিভ করতে চান না যে ভালো পাম্প থেকে ফুয়েল নেই, এটাতে ভিতরে ময়লা কোত্থেকে আসবে, ভাই আপনি নিজে 2-1 বার দেখেন। আমাদের এরকম অনেক কাস্টমার এক্সপিরিয়েন্স হয়েছে যে সে অবাক হয়ে গেছে যে হায় আমি কি ভাবতাম এতদিন, কোন পাম্প থেকে আমি তাহলে ফুয়েল নেই। এটা আসলে পাম্পের দোষ না। আমি আবারও বলছি, আপনি যদি এইভাবে চিন্তা করেন, তাহলে বাংলাদেশে আপনি বাইক চালাতে পারবেন না, গাড়ি চালাতে পারবেন না। আপনাকে এটা মাথায় নিয়েই চলতে হবে যে কোনো কারণে, যে কোনো ইয়াতে, যে কোনো পাম্প থেকে আমার খারাপ তেল পড়তেই পারে। সো আমি যখনই খেয়াল করবো যে এই তেলটা খারাপ পড়েছে এবং এরকম সেডিমেন্ট জমছে, আমাকে একটু কষ্ট করে এটা ফ্ল্যাশ করে নিতে হবে, কারণ সময়ের 1 ফোর, অসময়ের 10 ফোর। আপনি যদি এখন এটাকে ট্যাঙ্ক ফ্ল্যাশ না করেন, এটাকে যদি একবার মরিচা ধরতে দেন, এরপরে আপনি 10 বার ফ্ল্যাশ করেও আর আপনি এটা সমাধান করতে পারবেন না, এবং আলটিমেটলি আজ হোক কাল হোক আপনাকে কিন্তু নিজের পকেটের টাকা দিয়ে ট্যাঙ্কটা চেঞ্জ করে নিতে হবে, যেটা অনেক এক্সপেন্সিভ। সো আপনারা টিপসগুলো একদম শর্ট সামারি করছি,
যে আপনি যে মুহূর্তে দেখবেন আপনার চাবির লক কাজ করছে না, একটু জ্যাম বাজছে, অথবা ফুয়েল নেওয়ার সময় আপনি ক্যাপ খুললেই আপনি দেখলেন যে একটু আপনার ট্যাঙ্ক নেক এরিয়াতে একটু রাস্টের মতো দাগ আসছে, এবং লাইট জ্বালিয়ে দেখলেন যে আপনার ট্যাঙ্কের তলায় কোনো একটা লাল রঙের লেয়ারের মতো বোঝা যাচ্ছে, এক্সট্রা একটা ময়লার লেয়ারের মতো মনে হচ্ছে। আপনার এই তিনটার জন্য তিনটা করণীয়। নাম্বার 1, চাবির জন্য আপনার ওখানে 2-3 ড্রপ ফুয়েল অথবা আপনার WD-40 দেওয়া, এবং রাস্ট এরিয়ার জন্য একটা ন্যাকড়া ভিজিয়ে সুন্দর করে এটা মুছে নেওয়া। আপনি মুছলে দেখবেন খুব সুন্দরভাবে একদম নতুনের মতো চকচকা হয়ে গেছে, দাগ একদম নেই বলেই চলে। ভুলেও শিরিষ কাগজ দিয়ে ঘষতে চান না। শিরিষ কাগজ বা এমআরি পেপারে ঘষলে কী হবে, মেটালের মধ্যে স্ক্র্যাচ পড়ে যাবে, এবং ওই স্ক্র্যাচে পরবর্তীতে আরও ফার্দার মরিচা আসবে, যেটা আপনি আর ঘষে উঠাইতে পারবেন না। সো অলওয়েজ একটা সফট নরম কাপড়, গেঞ্জির কাপড় বা যে সুতি কাপড়, যে কাপড় দিয়ে আপনি বাইক মোছেন, এরকম একটা কাপড় জাস্ট খেয়াল রাখবেন এটা যেন পরিষ্কার হয়, যাতে এটা থেকে আবার ময়লা আমার ট্যাঙ্কের ভিতরে না পড়ে। সো পরিষ্কার কাপড়টা একটু ভিজিয়ে আপনি সুন্দর করে ওইটা দিয়ে যতটা সম্ভব ঘষে আপনি পরিষ্কার করেন, দেখবেন খুব সুন্দরভাবে এটা পরিষ্কার হয়ে গেছে এবং এটাতে আর মরিচা আসছে না। আর ট্যাঙ্কের ভেতরে যদি চলে আসে, এটা আপনি নিজে করতে যায়েন না, এটা একটা ওয়ার্কশপে যায় ওকে 50-100 টাকা দিয়ে হইলেও আপনি ট্যাঙ্কটা সুন্দর করে ফ্ল্যাশ করে নেন। সো এই তিনটা কাজ যদি আপনি আপনার জায়গা থেকে করেন, সবসময় মনে রাখবেন প্রতিকারের চেয়ে প্রতিরোধ উত্তম। এটা হচ্ছে আমার ট্যাঙ্ক রাজ থেকে বাঁচার জন্য প্রতিরোধের সর্বোত্তম পন্থা। তো এটা আজকে আমি কোনো স্পেসিফিক ব্র্যান্ডের জন্য না, পুরো বাইকিং কমিউনিটির ভাই ব্রাদারদের জন্য আমি আপনাদেরকে বলছি যে এই টিপসটা আপনারা মেনে চলুন। এটা এখন একটা খুবই ভাইরাল রোগ হয়ে গেছে আমাদের সবার জন্য। জানি না কবে আমরা এটা থেকে পরিত্রাণ পাবো। একসময় এটা হতো না, মাঝে মধ্যে এটা হতো, বাট লাস্ট 6 মান্থ ধরে আমি যেটা দেখছি যে এটা আসলে খুবই ভাইরাল একটা রোগ হয়ে গেছে সবার জন্য। সো যেহেতু এটা খুব ভাইরাল হয়ে গেছে এবং এটার জন্য অনেকেই সাফারার, সো আমার কাছে মনে হলো আমার দায়বদ্ধতা থেকে এই জিনিসটা, ইনফরমেশনটাকে আপনাকে জানাতে। আজকে আপনি জেনে গেলেন, নিজে জানলে হবে না, আপনার বন্ধুবান্ধবদেরকে একটু জানানোর দায়িত্ব নেন। আমি একা মানুষ সবাইকে পৌঁছে দিতে পারবো না এই মেসেজ, বাট আমরা সবাই মিলে যদি চেষ্টা করি, আমাদের বাইকিং কমিউনিটির সব ভাই ব্রাদার আমরা এটা থেকে উপকৃত হব। তো সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য এবং এটা সবার সাথে শেয়ার করার জন্য। আগামীর কোনো ভিডিওতে নতুন কোনো টপিকে নতুন কোনো টিপস নিয়ে আবার কথা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া রাখবেন, আমিও আপনাদের সবার জন্য দোয়া রাখছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।